শতরূপদা, ভারত বাংলাদেশ সীমান্তে সংঘাতের মধ্যেই ফের একবার ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠালো ঢাকা। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার হুমকি, বিএসএফকে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে দেওয়া হবে না। দেখুন, ভারত নিজের সীমান্তের বা নিজের এলাকার মধ্যে কাঁটাতারের বেড়া দেবে, সেখানে অন্য কার কি বলার থাকতে পারে? এইগুলো দুটো দেশের মধ্যে আলোচনা করেই এগুলোর মীমাংসা করা উচিত। কেননা অটল বিহারী বাজপেয়ী একবার বলেছিলেন যে আমরা আমাদের বন্ধু বাঁচতে পারি, কিন্তু আমরা আমাদের প্রতিবেশী বাঁচতে পারবো না। যে প্রতিবেশী তার সঙ্গেই আমাকে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। বাট হ্যাভিং সেড দ্যাট, এই যে মোদি যে নিজেকে বা বিজেপি যে নিজের ব্র্যান্ডিং করেছে এত বছর ধরে, এই বলে যে উনি নাকি বিশ্বগুরু, ওনাকে নাকি সবাই ভয় পায়, উনি ডোনাল্ড ট্রাম্পকে মাই ফ্রেন্ড ডোনাল্ড নাকি সব বলেন। যদি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণে ওনাকে নেমন্তন্ন করা হয় না, সেটা আলাদা কথা, কার্ড পাঠানো হয় না। এনিওয়ে, কিন্তু ওনার এতই ক্ষমতা, পাশের দেশ বাংলাদেশের সাথে উনি চোখে চোখে রেখে কথা বলতে পারছেন না। ভারতের রাষ্ট্রদূতকে বাংলাদেশ এই নিয়ে দুবার ডেকে পাঠালো, মানে ইউনুস দায়িত্ব নেওয়ার পরে। আর এখানে ভারতের জাতীয় পতাকাকে মারিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে। তো দিল্লির ক্ষমতা হয়নি, দিল্লিতে বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছে তাকে ডেকে একবার এই প্রশ্নটা করা যে আপনার দেশে ভারতের পতাকাকে দুপায়ে মারানো হচ্ছে কেন। সুতরাং এরপরে ভারতের প্রধানমন্ত্রী, এরকম দুর্বল প্রধানমন্ত্রী থাকলে ভারতের কি সম্মান বাকি থাকছে আন্তর্জাতিক ক্ষেত্রে? এবার শুভেন্দু অধিকারীর পাল্টা সুপ্রকাশগিরির সম্প্রীতির পদযাত্রা, দীঘা জগন্নাথ মন্দির নিয়ে আর একটা কথা বললেন। জেলায় শুভেন্দুর গাড়ি যেখানে যেখানে যাবে সেখানে আমরা তার গাড়ি আটকাবো, হুঁশিয়ারি যুবনেতা সুপ্রকাশের। উনি কার গাড়ি আটকাবেন, কার গাড়ির তলায় শুয়ে পড়বেন, সে ওনার ব্যাপার। সে আমরা বলতে পারবো না। এটা শুভেন্দু আর ওই ভদ্রলোকের ব্যাপার। ওরা দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছেন, হয়তো আগামী দিনেও আবার একসঙ্গে রাজনীতি করবেন। এর মাঝের ওদের ব্যাপার নিয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু একটা কথা আমরা বলতে পারি, দেখুন, এই যে বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি, তার বিরুদ্ধে আমরা এত কথা বলি এবং সঠিকভাবেই বলি, গোটা দেশ বলে। কিন্তু এইটা ঘটনা যে এমনকি বিজেপিও, যা কিনা ঘোষিতভাবে একটা হিন্দুত্ববাদী দল, সাম্প্রদায়িক দল, তারাও আজ পর্যন্ত সরকারের টাকায় কোথাও মন্দির বানায়নি। ধরুন, অযোধ্যায় যে মন্দির তৈরি হচ্ছে সেটাও কিন্তু একটা ট্রাস্টি বোর্ডের টাকায়, কি আর যেখানে যা ইত্যাদি হয়। কিন্তু স্বাধীন ভারতে আমার জানা নেই এরকম আর কোনো উদাহরণ আছে কিনা সরাসরি সরকারের টাকায় ধর্মস্থান নির্মিত হচ্ছে, যা কিনা দীঘায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন। সুতরাং কেন ওনাকে আরএসএস এত ভালোবাসে, কেন বিজেপির বিরুদ্ধে গিয়েও আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলার ক্ষমতায় রেখেছেন, কেন আরএসএস দায়িত্ব নেয় যাতে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে এমনকি সন্দীপ ঘোষের পর্যন্ত কোনো শাস্তি না হয়, এগুলো আমরা বুঝতে পারি। আরএসএসের মানুষকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সুপ্রকাশ গিরিকে বলছে আপনাকে অত লাফালাফি করতে হবে না, শুভেন্দু অধিকারীকে অত সিরিয়াসলি নেওয়ার দরকারও নেই। এটা আরএসএস আর মমতা ব্যানার্জির মধ্যে যা কথা হওয়ার হয়ে গেছে, আপনাকে আর ওই নিয়ে বেশি চাপ নিতে হবে না। কলকাতায় নবনালন্দা স্কুলে কাজ ভেঙে আহত 3 পড়ুয়া, অভিভাবকদের বিক্ষোভ দেখতে পাচ্ছি। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ অভিভাবকদের। এটা খুব নবনালন্দার মতন স্কুলে একদম এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। নবনালন্দা আমাদের রাজ্যের গর্ব, আমাদের মানে দেশের শ্রেষ্ঠ স্কুলগুলোর মধ্যে একটা স্কুল। আমাদের মানে অত্যন্ত মানে কি বলবো, তার একটা ঐতিহ্য আছে, অনেক কৃতি ছেলেমেয়ে সেখান থেকে পাশ করে বেরিয়েছেন। এবং নবনালন্দা খালি একাডেমিক্সের জন্য নয়, নবনালন্দা যে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান করে তা আমাদের গোটা রাজ্যের শ্রেষ্ঠ রবীন্দ্র জয়ন্তী যে পালন হয় তার মধ্যে একটি। এরকম একটা স্কুল, এরকম একটা ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ এটার জন্য লজ্জিত, অনুতপ্ত। আমরা এইটুকু বলতে পারি যে দেখুন, খালি একটা স্কুলের এখানে বিষয় নয়, প্রাইভেট স্কুলগুলোর মাইনে থেকে শুরু করে টিউশন ফির নাম করে যেভাবে লক্ষ 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 টাকা নেওয়া হচ্ছে একেবারে নিয়ন্ত্রণহীনভাবে, গত কয়েক বছরে যেভাবে বাড়ছে আপনারা দেখছেন, অত্যন্ত বড় লোক ছাড়া মানে এমনকি সাধারণ মধ্যবিত্তের পক্ষেও এখন সম্ভব হচ্ছে না ছেলেমেয়েদেরকে এই স্কুলগুলোতে পড়ানো। ঘটিবাটি বিক্রি করে বাবা মাকে পারলে একবেলা খেয়ে তাদেরকে ছেলে মেয়েকে পড়াতে হচ্ছে এই স্কুলগুলোতে। আর এরকম মানে একদিকে আমি মাইনে নেব এত এত লাখ লাখ টাকা, অপরদিকে মেনটেন্যান্সের এই অবস্থা হবে যে মানে কিছু ভেঙে পড়ে ছেলেমেয়েরা আহত হবে। এটা তো খুব দুর্ভাগ্যজনক, এটা হওয়া উচিত নয়। নিশ্চয়ই স্কুল কর্তৃপক্ষ এটাকে নিয়ে তারাও অনুতপ্ত হবেন এবং এর জন্য যার দোষ তার দোষ চিহ্নিত হবে। সংশোধনাগার, কিন্তু সেই সংশোধনাগারে দেখা যাচ্ছে যে নানা ধরনের অনৈতিক কাজ চলছে। জঙ্গিরা সেখানে বসেও সক্রিয়ভাবে তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। দেদারে ব্যবহার হচ্ছে মোবাইল। রাজ্যের মানে জেলগুলো একেবারে জ্যামারহীন, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজ্যের বিভিন্ন জেলে জ্যামার রয়েছে, কিন্তু তা অকেজো। জ্যামারগুলো প্রযুক্তি 2G মোবাইল আটকানোর জন্য, ফলে পুরনো জ্যামারের 2G ফোনের নেটওয়ার্ক ব্লক করা যায়। মানে জ্যামার দিয়েও আটকানো সম্ভব হচ্ছে না জ্যামারগুলো। দেখুন, দুটো ব্যাপার। এটা খালি প্রথম কথা হচ্ছে যে জঙ্গি কার্যকলাপ বা
বাংলায় জঙ্গিদের আটকে থাকার খবর যখনই সামনে এসছে গত কয়েক সপ্তাহের মধ্যে বা 1-1.5 মাসে, প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যাবতীয় দায়কে অস্বীকার করে একচেটিয়াভাবে খালি বিএসএফ এর উপর ঠেলে দিয়েছেন। বিএসএফ এর এখানে ব্যর্থতা ডেফিনেটলি রয়েছে, কেন্দ্রের সরকারের ইন্টেলিজেন্সের ব্যর্থতা 100 বার রয়েছে। তার পাশাপাশি এটা আগেও বলেছি, আবার বলছি, এই যে বাংলার জেলের মধ্যে বসে জঙ্গি কার্যকলাপ পরিচালিত হচ্ছে, এর দায়িত্ব বাংলার কারা দপ্তর নেবে না? জেলের মধ্যে বসে যদি ইচ্ছে মতো কেউ অবাধে ফোন করতে পারে, এবং ফোন মানে কি, যে পাকিস্তানে, বাংলাদেশে, নেপালে ফোন করে অস্ত্র ব্যবসা করছে, অস্ত্র আমদানি করছে, কোথায় এখানে বিস্ফোরণ করা হবে তার পরিকল্পনা করছে, রাজ্য সরকারের, রাজ্যের কারা দপ্তরের এখানে কোনো দায়বদ্ধতা থাকবে না? এবং শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, দেখুন আপনারা জানেন বিষ্ণুই বলে এক ক্রিমিনাল, সে বোধহয়, আমার খুব ভুল না হলে গত 10-15 বছর ধরে জেলবন্দি। 10-15 বছর ধরে জেলে বসে সে বিভিন্ন লোককে ওখানে, ওই কি সিধু মুসওয়ালা বলে একজন পাঞ্জাবি সিঙ্গারকে সে খুনও করে ফেললো, সেটা কি মাঝে মধ্যে সলমান খানকে মেরে ফেলার পরিকল্পনা করে, সেও তো জেলে বসে আছে। উত্তরপ্রদেশে আমরা দেখছি প্রত্যেক দিন এই ঘটনা দেখতে পাচ্ছি, একজন গ্যাংস্টার জেলে 10 বছর 12 বছর ধরে আটকে আছে, জেলে বসে বসে তারা দিব্যি অবাধে গোটা ইউপি জুড়ে তারা তাদের ক্রিমিনাল র্যাকেট পরিচালনা করছে। সুতরাং এই সমস্যা একমাত্র বাংলার জেলের নয়, ভারতের যে কোনো জেলে যে পয়সা দেবে তার শ্বশুরবাড়ি আর জেলের মধ্যে খুব একটা তফাৎ নেই, যদি পকেটে পয়সা থাকে। সুতরাং যদি আমরা আন্তরিকভাবে এটাকে আটকাতে চাই, তাহলে সব ক্ষেত্রেই এ ব্যাপারে সব রাজ্যের সরকারকেই এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। ফোনগুলো তো পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, পৌঁছে যাচ্ছে তো, আমি তো বলছি তো। আরে পয়সা থাকলে কি ফোন পৌঁছয় না মানে? আলাদা মদন মিত্রের মনে নেই, যখন মদন মিত্র জেলে ছিলেন, রাত্রিবেলা বেশি মদ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, খবরের কাগজে রিপোর্ট বেরিয়েছিল যে ওনার অ্যালকোহল ওভারডোজ হয়েছে, জেলে বসে মাল খাচ্ছিল মদন মিত্র। সবই তো পৌঁছে যায় জেলে, আর ফোনের আর দোষ কি? এবার রিঙ্গার ল্যাকটেট স্যালাইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, জোড়া মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির। ওরা, আমরা দেখলাম একটু আগে, এটা মামলা হওয়াই উচিত। এবং কার নির্দেশে, কারা কাটমানি খেয়ে এই বেআইনি ওষুধকে অ্যাপ্রুভাল দিয়েছিল, কারা কাটমানি খেয়ে এই স্যালাইনকে মানুষের শরীরে ঢোকার ছাড়পত্র দিয়েছিল, এবং এমনকি এই ঘটনা, মেদিনীপুরের এই ঘটনা ঘটার পরে সরকার ওটাকে লিস্ট থেকে সরানোর পরেও কেন এসএসকেএম কি বিভিন্ন সরকারি হাসপাতালে ওষুধগুলোকে ব্যবহার করা হচ্ছে, কত হাজার কোটি টাকা কাটমানির গল্প আছে, এগুলো তো সামনে আসা দরকার। কিন্তু ঘটনা হচ্ছে এগুলো সামনে আসবে না। হাইকোর্ট এরকম বহু অনুমতি এর আগে দিয়েছেন, সারদা নারদা থেকে শুরু করে সাম্প্রতিক আর্যিকর, যেরকম কিচ্ছু সামনে আসেনি তেমন কিচ্ছু সামনে আসবে না। কেননা এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমাদের দেশে আদালতের ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি আক্ষেপের সঙ্গে, আদালতের ক্ষমতা যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকে মমতা এবং মোদির বোঝাপড়ার ক্ষমতা শুরু হয়। সরকারি হাসপাতালে, রাজ্যের সরকারি হাসপাতালে বাইরে থেকে জীবনদায়ী থেকে সাধারণ ওষুধ সবই কিনতে হচ্ছে, বিকল্প সাপ্লাই নেই কেন? কি করছে স্বাস্থ্য ভবন? মৃত্যু চিকিৎসা, ওষুধ কিনে আনা, সব দায় সাধারণ রোগীর পরিবারের। গরিব মানুষেরা তাহলে কোথায় যাবে? যাওয়ার কোনো জায়গা নেই গরিব মানুষের, মানে হয় তারা বিনা চিকিৎসায় মরবেন অথবা জাল ওষুধে মরবেন, এছাড়া কোনো ভবিতব্য নেই। এবং দেখুন, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো চোখে পিছুটি হলে আমেরিকা গিয়ে ট্রিটমেন্ট করাই না, আমাদের সরকারি হাসপাতালে চিকিৎসা হয়। আমরা জানি যে কোনো, এটা আজকের ঘটনা বলে নয়, গত 7-8 বছর ধরে জবের থেকে ফেয়ার প্রাইস শপের নামে এরম ঢপের ওষুধ বিক্রি করার কারবার শুরু হয়েছে সরকারি হাসপাতালে, একদম সরাসরি তৃণমূল পয়সা খেয়ে কতগুলো জাল কোম্পানিকে এই অধিকার দিয়েছে। তবে থেকে সরকারি হাসপাতালে যারা চিকিৎসা করাতে গেছেন প্রত্যেকেরই অভিজ্ঞতা রয়েছে, ডাক্তাররাই বলে দেন যে আমরা এটাকে আপনাকে মানে অফিসিয়ালি বলতে পারবো না, আমাদের নিয়মের বাইরে, তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা হবে। কিন্তু যদি আপনাকে মুখে বলছি, মৌখিকভাবে বলছি, যদি সম্ভব হয় বাইরে থেকে ওষুধ কিনে দিন, কেননা এইখানকার যে ওষুধ আছে, এই এগুলো ওষুধ না নুনগোলা জল না সাবানগোলা জল কেউ জানে না, এগুলো কোত্থেকে এসছে, কি এসছে কেউ জানে না, এর ব্যাচ নাম্বার কি, কবে এক্সপায়ার করে গেছে, এগুলোর আদৌ কি কার্যকারিতা আছে আমরা কিচ্ছু জানি না। সুতরাং এই ওষুধ রুগীর শরীরে গেলে রুগীর বাঁচার থেকে মরার চান্স বেশি। এই অবস্থায় তো চলছে পশ্চিমবাংলা সরকারি পরিষেবা গত 8-10 বছর ধরে। স্বাস্থ্য ভবনের ভূমিকা পয়সা খাওয়া ছাড়া ওদের কি কাজ আছে? এই যে কালকে আপনারা খবর করছিলেন, বিভিন্ন চ্যানেল খবর করছিল যে পুরনো ওষুধগুলোকে ডিলিস্ট করা হয়েছে, তার বদলে এখন নতুন কোন ওষুধ হবে, এখনো তার সরকার বলেনি। কেন বলেনি? অন্য কোন কোম্পানির কাছ থেকে পয়সা খাবে সেটা এখনো ডিল ফাইনাল হয়নি বলে। যখন কালীঘাটে কাটমানির টেন্ডার পাস হয়ে যাবে, তখন আবার দেখবেন নতুন কোম্পানির নতুন ওষুধ চলে আসবে হাসপাতালে। মানে তাহলে সরকারি হাসপাতাল কি শুধু নামেই, মানে রোগী ভর্তি হবে কিন্তু রোগীর পরিবারকেই ওষুধ জোগাড় করে এনে তাদের জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করতে হবে? একেবারেই তাই। এবং মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছেন যে এসএসকেএমে নাকি ওনার পায়ের ভুল চিকিৎসা হয়েছে। যে রাজ্যের 1 নম্বর সরকারি হাসপাতালে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভুল ট্রিটমেন্ট হয়, সেখানে সাধারণ মানুষের কি ট্রিটমেন্ট হবে? হাসপাতাল নিয়ে আরো একটা প্রশ্ন, মানে এ রাজ্যের যে রেফার রোগ, এর আগে বিভিন্ন সময় তা নিয়ে বিতর্ক হয়েছে, মানে এই রেফার রোগ সারার নয়, তাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতি মৃত্যুর ঘটনা। বুধবার রাতে প্রসবের সময় সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে গোলযোগ থেকে একজন সদ্যজাতে তার মাকে হারালো, অন্য 4 জনের মধ্যে 3 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আইসিইউ ভেন্টিলেশনে রয়েছেন 2 জন। দেখুন, এই একটা ঘটনা, মানে একজন মানুষের মারা যাওয়া এবং 3 জনের ভেন্টিলেশনে থাকার এই ঘটনাটা একসাথে ঘটে যাওয়ায় এটাকে নিয়ে আলোচনা হচ্ছে।
কিন্তু যে কথাটা আমরা আরজি করার আন্দোলনের সময় থেকে বলে আসছি, কে গ্যারান্টি দিয়ে বলতে পারে বলুন তো, গত 8-10 বছরে যে মানুষের সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে মৃত্যু হয়েছে, আমি বলবো না যে সবারই একই কারণে মৃত্যু হয়েছে, কিন্তু একটা বড় অংশের মানুষের ভুল ওষুধ, জাল ওষুধের জন্য মৃত্যু হয়নি। আজকে কে দায়িত্ব নিয়ে বলতে পারে? এই স্যালাইন তো এই প্রথম পশ্চিম মেদিনীপুরের এই প্রসূতিকে দেওয়া হলো না, এর আগে তো বহু মানুষকে দেওয়া হয়েছে এবং অনেকের মৃত্যু হয়েছে। আজকের দিনে মেডিকেল সায়েন্স যে জায়গায় পৌঁছেছে, ঠিক সময় হাসপাতালে গেলে একজন প্রসূতির মৃত্যু হওয়ার কোনো কারণ আছে? যদি না তার অন্য কোনো সিরিয়াস অসুখ থেকে থাকে, তাহলে কেন এত প্রসূতির মৃত্যু হয়? কে বলতে পারে যে সরকারি হাসপাতালে অপারেশন করিয়ে বাড়ি ফিরেছে তখনকার মতো সুস্থ হয়ে 4 বছর পরে দেখা গেছে, 5 বছর পরে দেখা গেছে তার HIV পজিটিভ? কে বলতে পারে সরকারি হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ, ব্যবহৃত তার মেডিকেল ইকুইপমেন্টের জন্য HIV সংক্রমণ হয়নি? সুতরাং এগুলো তো ঘটনা, এবং এগুলো জেনে ফেলেছিল বলেই তো হয়তো তিলোত্তমাকে ওরকমভাবে ধর্ষণ করে খুন করে সরিয়ে দেওয়া হলো, তার মুখ বন্ধ করে দেওয়া হলো। কিন্তু বারবার বলা হচ্ছে যে রেফারের কথা, রেফার রোগ বন্ধ করার কথা, কিন্তু আদতে তো সেটা এখনো পর্যন্ত হবে না বন্ধ, হবে না বন্ধ।